আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা সম্প্রতি হয়ে যাওয়া যে পেট্রোবাংলার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের যে পরীক্ষাটা হলো, তো সেইটার ম্যাথ পার্টটা আমরা আজকে সলভ করব। সো আপনারা সবাই জানেন যে পরীক্ষাটা আইবিএ নিয়েছে। সো প্রশ্নগুলো আপনারা ইতোমধ্যে সবাই দেখেছেন এবং আশা করি সলভ করতে পেরেছেন। সো আমরা আজকে আবার প্রশ্নগুলো সলভ করব আপনাদের সাথে। তো চলেন আমরা শুরু করি। দেখেন কি বলছিল যে এ ট্রেডার পেইড টাকা 300 ফর এ শিপমেন্ট অফ এক্স আইডেন্টিক্যাল পেন্স। দ্য ট্রেডার গেভ 2 pens free of cost and sold each for টাকা 5 more than the average cost of the x pens। আচ্ছা, তাহলে এখানে যেটা বলতেছে যে এক্স সংখ্যক পেন, এটার জন্য শিপমেন্ট কস্টটা হচ্ছে কি 300 টাকা। আচ্ছা, এখন বলছে যে ট্রেডার গেভ 2 pens ফ্রি অফ কস্ট, মানে দুইটা পেন হচ্ছে ফ্রিতে দিয়েছে। তাহলে বিক্রি করেছে কয়টা বিক্রি করেছে? এক্স মাইনাস 2, তাই না? যেহেতু এখানে এক্স সংখ্যক পেনের কথা বলেছে এবং তার মধ্যে দুইটা পেন ফ্রি গিভওয়ে করেছে, তার মানে হলো যে এক্স মাইনাস 2 সংখ্যক পেন বিক্রি করা হয়েছে। আচ্ছা, এখন কি বলছে যে সোল্ড ইচ ফর টাকা 5 মোর দেন দ্য অ্যাভারেজ কস্ট অফ দ্য এক্সপেন্স। আচ্ছা, এখন দেখেন যে এখানে এক্স সংখ্যক পেন, এইটার কস্ট হচ্ছে 300 টাকা। তাহলে অ্যাভারেজ কস্ট কত? প্রত্যেকটা পেনের অ্যাভারেজ কস্টটা কত? 300 ডিভাইডেড বাই এক্স, অ্যাভারেজ কস্ট। এখন এখানে বলছে যে প্রত্যেকটা পেনের যে কস্ট সেটা হচ্ছে 5 মোর দেন দ্য অ্যাভারেজ কস্ট, তার মানে এটার চেয়ে 5 টাকা বেশি। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 2 সংখ্যক পেন এবং প্রত্যেকের কস্ট হচ্ছে এটা। আচ্ছা, এই টাকায় হচ্ছে সেল করা হয়েছে। সো ইফ দ্য টোটাল রেভিনিউ ফ্রম দ্য সেল অফ দ্য পেন্স ওয়াজ টাকা 120 মোর দেন দ্য কস্ট অফ দ্য শিপমেন্ট, মানে এই ভ্যালুটা হলো এই যে শিপমেন্ট যে ফিটা ছিল, কস্টটা ছিল এইটার চেয়ে 120 টাকা বেশি, রাইট? তার মানে 300 প্লাস 120, তার মানে হলো 420 টাকা। তাহলে এখান থেকে বলছে হাউ মেনি পেন্স ওয়ার ইন দ্য শিপমেন্ট, মানে এক্স এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা হিসাব করি। তাহলে এখানে এক্স মাইনাস 2 আর এখানে কত হয়? 300 প্লাস 5x ডিভাইডেড বাই এক্স, 420। আচ্ছা, তাহলে এখানে যদি আমি এই যে 300 প্লাস 5x এটার সাথে যদি আমি গুণ করি তাহলে কি আসে? 300x মাইনাস 600 প্লাস 5x স্কোয়ার মাইনাস 10x, আর এই যে এখানে x, এই xটা এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ 420x। আচ্ছা, তাহলে এখানে একটা মিডল টার্ম হয়ে যাচ্ছে। আমি যদি ওইটা বামে নিয়ে আসি তাহলে 5x স্কোয়ার, এখানে প্লাস 300x মাইনাস 10x মাইনাস 420x, আর এখানে মাইনাস 600 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা পাচ্ছি 5x স্কোয়ার, এখান থেকে হিসাব করলে আমাদের আসে 130 মাইনাস 130 মাইনাস 130x, আর এখানে হচ্ছে মাইনাস 600 ইজ ইকুয়াল টু 0। আমরা চাইলে 5 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এখানে হবে x স্কোয়ার মাইনাস এখানে কত হবে? 26x মাইনাস 120 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা সিম্পল মিডল টার্ম হবে। তাহলে এখানে x স্কোয়ার মাইনাস, তাহলে আমরা কিভাবে করতে পারি দেখেন, এখানে 26 আসবে, তাহলে আমরা 120কে কিভাবে ভাঙতে পারি? 4 ইন্টু 30 এভাবে ভাঙা যায়। তাহলে মাইনাস 30x, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 4x, আর হলো মাইনাস 120 সমান 0। তাহলে এখান থেকে x ইন্টু এক্স মাইনাস 30 প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে এক্স এর মান একটা আসবে 30 আর একটা আসবে মাইনাস 4। সো মাইনাস 4 তো নেওয়ার দরকার নেই, কারণ নেগেটিভ তো আর হইতে পারবে না। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 30, অ্যান্সার হবে 30। আচ্ছা, ওকে, দেন আমাদের নেক্সট প্রবলেম। তো দেখেন যে কি বলছে, ইফ দ্য অ্যাভারেজ অফ 5 পজিটিভ ইন্টিজার্স ইজ 40 and the difference between the largest and the smallest of these 5 numbers is 10, what is the maximum value possible for the largest of these 5 integers? মানে ইন্টিজার্স বলতে কি বোঝাচ্ছে? পূর্ণ সংখ্যা, 5টা পূর্ণ সংখ্যা। এখন সংখ্যাগুলো কেমন হবে সেটা আমাকে বলে নাই, কিন্তু এখানে বলছে যে
লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট এই দুইটার মধ্যে ডিফারেন্স হলো 10। তো আমি যদি স্মলেস্টটা এভাবে চিন্তা করি যে এক্স, তাহলে লার্জেস্টটা হবে কি এক্স প্লাস 10, সিম্পল। তো এখন আমার এখানে 5টা নাম্বারের কথা বলা হয়েছে, তো আমরা এখানে 2টা নিছি, তাহলে আরও দরকার আমার 3টা, তো ওগুলোকেও সাপোজ আমি এক্স ধরলাম, সমস্যা নাই তো, কারণ এখানে তো আমাকে কোনো শর্ত বা কোনো কিছু দিয়ে দেয় না যে ইন্টিজারগুলো এরকম হইতে হবে, শুধু বলছে লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট এই দুইটার মধ্যে ডিফারেন্স 10। সো ডিফারেন্সটা আমরা মেনটেন করছি, তো ভিতরেগুলোকেও আমি এক্স করে দিলাম। তাহলে এখন এই যে 5টা, এই 5টার অ্যাভারেজ কত? অ্যাভারেজ হলো 40। আচ্ছা, তাহলে এখান থেকে কি আসে? উপরে আসতেছে 5x প্লাস 10, 5x প্লাস 10, আর এখানে কত আসে? 45-এ 200, তাহলে 5x সমান কত আসে? 190, 190। তাহলে এখানে x আসবে 190/5, তাহলে 3 5 15, আর এখানে হচ্ছে 40, তাহলে 5 8 40। তাহলে x এর ভ্যালু হলো 38। তো এখানে বলছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য লার্জেস্ট ইন্টিজার্স, রাইট? লার্জেস্ট এখানে কোনটা? তাহলে x প্লাস 10, তাহলে x যদি 38 হয় তাহলে x প্লাস 10 ইজ ইকুয়াল টু কত? 38 প্লাস 10, তার মানে হলো 48। তাহলে অ্যান্সার হবে 48। আচ্ছা, তো আপনারা যেহেতু দেখতে পারতেছেন যে কোশ্চেনে কিন্তু কিছু ম্যাথ আছে একটু বড় বড়, মানে বেশ ভালোই বড় অঙ্ক দিছে আর কি। সো নর্মালি দেখা যায় সাম্প্রতিক যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে প্রশ্নগুলো আইবিএ করতেছে, এবং আইবিএ দেখা যায় অলমোস্ট প্রত্যেকটা পরীক্ষাতেই এই লেভেলের ম্যাথগুলো কিন্তু দিচ্ছে, ঠিক আছে? এখানে হয়তো বা একটু বেশি বড় ম্যাথ তারা দিয়ে দিয়েছে, সামনে আমরা যে ম্যাথগুলো দেখব, কিন্তু দেখা যাচ্ছে যে আইবিএর কোশ্চেন প্যাটার্নগুলো কিন্তু মোটামুটি একই টাইপের। সো দেখা যায় যে একে তো হচ্ছে কোশ্চেন ইংলিশে করা, এবং হচ্ছে কোশ্চেনগুলো একটু বড় বড়। সো এমসিকিউ হিসেবে কোশ্চেনগুলো দেখা যায় অ্যান্সার করা একটু টাফ হয়ে যাচ্ছে অনেকের জন্যই, যারা হচ্ছে আগে থেকে এই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করে নাই তাদের জন্য বেশ ভালোই টাফ হয়ে যাচ্ছে। কারণ ধরেন আপনার নর্মাল যে জবের এক্সামগুলা বা আপনি ব্যাংকের কথাও যদি বলেন, সেগুলোর তুলনায় কিন্তু এই ম্যাথগুলা একটু আপার লেভেলের বা একটু টাইম কনজিউমিং। সো এক্ষেত্রে আপনার কি করতে হবে? এইগুলোর জন্য আসলে আলাদা একটা প্রিপারেশন আপনার দরকার। সো এই জন্য আমাদের মি লার্নিং থেকে কিন্তু আমরা আইবিএ বেসড যে জব প্রিপারেশন, অর্থাৎ যেহেতু জবের এক্সামগুলোতে এখন ম্যাক্সিমাম আইবিএ কোশ্চেন করতেছে, সো আপনাকে আইবিএর প্যাটার্নে আসলে পড়ালেখা করতে হবে, বা আইবিএ যেভাবে কোশ্চেন করে সেই অনুযায়ী পড়ালেখা করতে হবে। সো এই জন্য আমাদের যেই কোর্সটা এখন আমরা নিয়ে আসতেছি সেটা হচ্ছে যে নিউজ পেপার এবং এই ম্যাথের জন্য জিম্যাট ক্লাব ম্যাথ, ঠিক আছে? অর্থাৎ নিউজ পেপার থেকে আপনি ইংরেজি শিখবেন, এবং এইটার পাশাপাশি আমাদের কি থাকবে? জিম্যাট ক্লাব। কারণ দেখা গেছে যে এবার যে কোশ্চেনটা হয়েছে পেট্রো বাংলার, এখানে অনেকগুলা ম্যাথ তারা জিম্যাট ক্লাব থেকে দিয়ে দিছে। আপনি যদি সার্চ করেন ইন্টারনেটে দেখবেন যে এই জিম্যাট ক্লাবে আপনি অনেকগুলা ম্যাথ একদম হুবহু পেয়ে যাচ্ছে। সো আমরা এই জন্য আপনাদের যে আইবিএর যে ভীতিটা বা আইবিএর যে কোশ্চেনের যে ভীতিটা, এই ভীতিটা দূর করার জন্য আমরা এই কোর্সটা নিয়ে আসছি। এখানে আমাদের নিউজ পেপারের থেকে আপনি ইংলিশ শিখবেন, এখানে আপনার 40টা ক্লাস থাকবে, আর ম্যাথের জন্য 40টা ক্লাস থাকবে। টোটাল 80টা ক্লাসে আপনার এই আইবিএ বেসড যে জবের প্রিপারেশনটা এটা আপনার সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি এই ম্যাথগুলো নিয়ে বা ইংলিশ কোশ্চেন নিয়ে কোনো ধরনের ভীতি আপনার থাকবে না। আচ্ছা, ঠিক আছে, তো আমরা সামনে আগেই। সো কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে আপনারা আমাদের পেজে মেসেজ করবেন, আপনাকে বিস্তারিত বলে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, a customer came to a shop and asked the shop manager to give 20% discount on the listed price of a pen. আচ্ছা, তার মানে একজন কাস্টমার আসছে, সে বলছে যে যে লিস্টেড প্রাইস, অর্থাৎ যেই প্রাইসটা হচ্ছে লেখা আছে সেটার উপর 20% ডিসকাউন্ট দিতে বলছে। আচ্ছা, তাহলে 20% যদি ডিসকাউন্ট হয় তাহলে সেলিং প্রাইসটা কত? সেলিং প্রাইসটা অবশ্যই 80% হবে, যেহেতু 20% ডিসকাউন্ট। তো আমি যদি ধরি যে লিস্টেড প্রাইসটা ধরেন এল, তাহলে সেলিং প্রাইসটা কত হবে? 80%। এল এর 80% মানে আমি বলতে পারি যে 0.8L, 0.8L। এখন বলছে কি, মোরএভার ফর এভরি 10 পেন্স, মানে 10টা পেনের কথা বলছে, এভরি 10 পেন্স পারচেসড। আচ্ছা, 10টা পেনের, এখানে একটা পেনের সেলিং প্রাইসটা হচ্ছে 0.8L, তাহলে 10টার জন্য কি হবে? 8L। আচ্ছা, এখন এখানে একটু ব্যাপার আছে, ব্যাপারটা কি দেখেন,
ফর এভরি 10 pence পারচেসড হি ওয়ান্টেড 2 pence ফ্রি অফ কস্ট। 2 pence ফ্রি অফ কস্ট, তার মানে হলো যে 10টা কলমের সাথে সে আবার 2টা কলম ফ্রি চাচ্ছে। তার মানে এই যে আমরা প্রাইসটা যে বলছি যে 0.8L, এইটা কিন্তু আসলে একটা কলমের প্রাইসটা আর থাকতেছে না, কারণ 10টা কলমের সাথে সে আরও 2টা কলম কি চাচ্ছে, ফ্রি চাচ্ছে। তাইলে 10টা কলমের টোটাল প্রাইস হচ্ছে 8L, বাট সেখানে সে নিয়ে যাচ্ছে আরও 2টা কলম বেশি, মানে 12টা কলম নিয়ে যাচ্ছে। তাইলে পার পেনে আপনার প্রাইসটা কত আসতেছে, সেলিং প্রাইস 8L ডিভাইডেড বাই 12, পার পেনের সেলিং প্রাইসটা এটা আসতেছে 8L/12। এখন বলছে যে দ্য ম্যানেজার এগ্রিড টু দ্য কাস্টমার্স অফার বিকজ হি কুড স্টিল মেক এ প্রফিট অফ 20% অন কস্ট প্রাইস। মানে ম্যানেজার তাতেও রাজি হয়েছে, কারণ হচ্ছে যে এই টাকায় যদি সে বিক্রি করেও তারপরও তার যে কস্ট প্রাইস বা তার যে কেনা মূল্যটা সেটার উপর 20% সে প্রফিট করতে পারে। ঠিক আছে, সো কস্ট প্রাইসটা কত ছিল, এক্স, তাহলে এক্সের ওপর সে 20% প্রফিট করতে পারে। তাহলে এক্সের উপর 20% প্রফিট, তাহলে সেলিং প্রাইসটা কত হয়, 20% প্রফিট, তার মানে হলো কত, এক্সের 120%, মানে 120/100। তাহলে এইটা হলো প্রত্যেকটা কলমের সেলিং প্রাইস, আবার এইটাও কি প্রত্যেকটা কলমের সেলিং প্রাইস, তার মানে এই দুটা কি হবে, ইকুয়াল হবে। তাহলে এখান থেকে বলছে হোয়াট ওয়াজ দ্য লিস্টেড প্রাইস অফ দ্য পেন, তার মানে এখানে এল এর ভ্যালুটা বের করতে বলছে। আচ্ছা ওকে, তাহলে এখানে 0 0 কাটা, কত আসতেছে এখানে, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে এল ইজ ইকুয়াল টু থাকে x ইন্টু 6 ইন্টু 12 ডিভাইডেড বাই 8 ইন্টু 5। আচ্ছা, তাহলে এখানে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এখানে 3 4 12, তাহলে উপরে আসতেছে 9, নিচে আসতেছে 5, মানে 9x/5। সো 9কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে 5, এখানে হচ্ছে 40, তার মানে 1.8 চলে আসতেছে। তাহলে 1.8x, দিস ইজ দ্য অ্যান্সার, 1.8x। ওকে, আচ্ছা পরবর্তী প্রবলেম, দ্য ফি ফর এ কোর্স ওয়াজ ইনক্রিজড বাই x% ফ্রম দ্যাট অফ দ্য প্রিভিয়াস ইয়ার। মানে প্রিভিয়াস ইয়ারে একটা কোর্সের যে ফি ছিল তার x% ইনক্রিজ করা হয়েছে। আচ্ছা, আরিফ, এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, গট y% ওয়েভার অন হিজ কোর্স ফি ফর হিজ এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স। আচ্ছা, তো প্রিভিয়াস ইয়ারে যে কোর্স ফিটা ছিল এটা আমরা ধরে নিই, মনে করেন প্রিভিয়াস ইয়ারে ছিল পি, তাহলে এখন কত, যেহেতু বলছে x% ইনক্রিজ করা হয়েছে, তাহলে পি প্লাস কি হবে, পি এর x%, তার মানে হলো px/100। ওকে, তাহলে এটা হলো বর্তমানে কোর্স ফি। এখন আরিফ কি পাইছে, যে এই যে কোর্স ফিটা এইটার উপর আবার y% ওয়েভার পেয়েছে। ঠিক আছে, তার মানে এইটা ওয়েভার মানে তো ডিসকাউন্ট, তাই না, তার মানে এখন যে প্রাইসটা এইটা থেকে আবার এইটার y% ডিসকাউন্ট পেয়েছে। ঠিক আছে, তার মানে এরকম লিখতে পারি যে p প্লাস px/100, এইটা মাইনাস এইটার y%। তো একবারে আমি জিনিসটা এভাবে লিখতে পারি যে এটা ইন্টু 1 মাইনাস y%, তার মানে y/100। ঠিক আছে, এরকম বলতে পারি। সো এটা তো এটাই বোঝাচ্ছে, তাই না, যে 1 এর সাথে গুণ করলে দেখেন এইটা মাইনাস এইটার y%। ওকে, আচ্ছা দেন কি বলছে, ইফ দ্য ফি কালেক্টেড ফ্রম আরিফ ইজ 60% অফ দ্য কোর্স ফি অফ দ্য প্রিভিয়াস ইয়ার। মানে এই যে ফিটা যেটা আরিফের কাছ থেকে নেওয়া হচ্ছে এটা হলো প্রিভিয়াস ইয়ারের যে কোর্স ফি ছিল সেইটার 60%। তাহলে প্রিভিয়াস ইয়ারে কোর্স ফি কত ছিল, পি ছিল, তাহলে পি এর 60%, তার মানে হলো পি ইন্টু 60/100, বা আমি বলতে পারি যে 6/10ও বলতে পারি, তাহলে 6/10। তো এখান থেকে আপনার বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই ইন টার্মস অফ এক্স, মানে ওয়াই এর ভ্যালুটা এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখান থেকে কিন্তু আমি পি কমন নিতে পারি, এখান থেকে পি কমন নেওয়া যায়, এই পি এর সাথে আমি কাটাকাটি করতে পারি, তাহলে এখানে থাকবে কি 1 প্লাস পিটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস x/100। ঠিক আছে, 1 প্লাস x/100, আর এখানে কত 1 মাইনাস y/100 সমান 6/10। দেখেন এখান থেকে আমি পিটা কমন নিয়ে নিছি, এই পি এর সাথে কাটাকাটি করে দিচ্ছি। ওকে,
আচ্ছা, তাহলে কি আসে 100 প্লাস এক্স ডিভাইডেড বাই 100, এখানে আসতেছে 100 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 100 সমান 6/10। তাহলে এখানে কাটাকাটি করলে এখানে 10 থাকে। আচ্ছা, তা আমার দরকার ওয়াইয়ের ভ্যালু। তাইলে 100 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 10 সমান কি লেখা যাচ্ছে, এই 100টা এখানে গুণ হবে, তার মানে 6 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স, রাইট? এরকম হবে, ঠিক আছে? এই যে আর গুণ করছে এখানে, এই যে 100 এটা 6 এর সাথে গুণ হবে ওখানে, আর এই যে 100 প্লাস এক্স এটা তো উপরে ছিল, ওইটা ওই পাশে ভাগ হয়ে গেল, ঠিক আছে? আর এখানে কি থাকলো 100 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 10। আচ্ছা, তাহলে এখান থেকে এই 10টাও আমি কি করতে পারি, ওখানে গুণ করতে পারি। তাহলে 100 মাইনাস ওয়াই সমান থাকে কত, দেখেন 10টা যদি আমি এখানে গুণ করি তাহলে 6 100 600, তার সাথে আরও 10 গুণ হলে 6000 হয়ে যাবে, 6000 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স। এখন আমার দরকার ওয়াই, সো ওয়াইটা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে এখানে আসবে 100, আর এটা যদি বামে নিয়ে আসি তাহলে 6000 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স ইজ ইকুয়াল টু হবে ওয়াই। তাহলে এখানে কত আসে, 10,000 প্লাস 100x মাইনাস 6000 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স। তাহলে ওয়াই কত থাকতেছে দেখেন, এখানে হচ্ছে 10,000। সো 10,000 থেকে 6000 যদি বাদ দিই তাহলে 4000 থাকে, তাহলে 4000 প্লাস 100x ডিভাইডেড বাই 100 প্লাস এক্স, রাইট? এরকম আসতেছে। এখন উপর থেকে যদি আপনি 100 কমন নেন, এখান থেকে যদি আপনি 100 কমন নেন তাইলে থাকতেছে 40 প্লাস এক্স ডিভাইডেড বাই 100 প্লাস এক্স। সো এটা কোথায় আছে দেখেন, এই যে 100 ইন্টু এক্স প্লাস 40 ডিভাইডেড বাই এক্স প্লাস 100, দ্যাট মিনস এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, a box contains 200 pens of which 25% are red and the rest are black. You sold a certain number of pens of which 60% were black. You then found that among the remaining pens only 20% are red. How many pens did you sell? আচ্ছা, এখন 20 পেনের মধ্যে রেড কত, 25%। 200 পেনের মধ্যে রেড হলো কত, 25%। তাহলে 200-র 25% কত, 100-র 25% হলো 25, তাহলে 200-র 25% কত, ডাবল মানে 50। তাহলে এখানে রেড আছে কয়টা, রেড আছে হলো 50টা। তাহলে ব্ল্যাক কয়টা আছে, ব্ল্যাক আছে হচ্ছে 150টা, টোটাল 200, তার মধ্যে রেড 50 আর ব্ল্যাক কত, 150। আচ্ছা, এখন বলছে যে হাউ মেনি পেন্স ডিড ইউ সেল। তো এই অ্যামাউন্টটা আমি ধরে নেই যে আমি এক্স সংখ্যক পেন সেল করেছি, ঠিক আছে? এখন দেখেন যে আমি যেই পরিমাণ পেন সেল করছি, ইউ সোল্ড এ সার্টেন নাম্বার অফ পেন্স, আমি যেই পরিমাণ পেন সেল করেছি সেখানে 60% হচ্ছে ব্ল্যাক। তাহলে আমি সেল করেছি এক্স, তাহলে এক্সের 60% মানে আমি বলতে পারি যে 0.6 এক্স, এক্সের 60%, 0.6 এক্স, তো এই পরিমাণ হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, ইউ দেন ফাউন্ড দ্যাট অ্যামং দ্য রিমেইনিং পেন্স, এখন দেখেন আমি এক্স পরিমাণ পেন সেল করেছি, তাহলে আর বাকি কয়টা আছে, টোটাল ছিল 200, তার মধ্যে আমি এক্স পরিমাণ সেল করছি, তাহলে বাকি কয়টা আছে, 200 মাইনাস এক্স, তাহলে 200 মাইনাস এক্স, এটা হচ্ছে কি রিমেইনিং, রাইট? আচ্ছা, ইউ দেন ফাউন্ড দ্যাট অ্যামং দ্য রিমেইনিং পেন্স অনলি 20% আর রেড, মানে এক্স পরিমাণ সেল করার পরে বাকি যে পেনগুলো আছে তার মধ্যে আবার 20% রেড, তাহলে ব্ল্যাক কত পার্সেন্ট, আমরা ব্ল্যাকটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? দেখেন ব্ল্যাকটা নিয়ে কাজ করতেছি, আমি যেই পরিমাণ সেল করছি তার মধ্যে 60% ব্ল্যাক, সো এখানে আমি ব্ল্যাকের অ্যামাউন্টটা নিছি। রিমেইনিং কতটুকু, 200 মাইনাস এক্স, তার মধ্যে 20% রেড, তাহলে ব্ল্যাক কতটুকু, 80%, 80%, মানে 0.8। এটা যদি আমি যোগ করি তাহলে পাওয়া যাচ্ছে যে এই 200 পেনের মধ্যে টোটাল ব্ল্যাক কতগুলো আছে, একটু ভালো মতো বুঝবেন, টোটাল ব্ল্যাক কতগুলো। তো টোটাল ব্ল্যাক কতগুলো আমরা বের করছিলাম 150টা, তাহলে এইটা ইজ ইকুয়াল টু বলতে পারি 150।
তাহলে 0.6x এখানে আসতেছে কত, 8 দুগুণে 16 মানে 160 মাইনাস 0.8x সমান 150। ওকে, তাহলে এখানে 160 মাইনাস 0.2x সমান 150। তাহলে 150 যদি বামে নিয়ে আসি তাহলে হয়ে যাবে 10 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 0.2x। আচ্ছা, তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে 10/0.2। 0.2 মানে হলো 1/5, ঠিক আছে। তার মানে কত 50, তার মানে এখানে 50, ঠিক আছে। ওকে, আচ্ছা এটা খুবই ইজি। ইন এ কলেজ দ্য রেশিও অফ ফরেন টু লোকাল স্টুডেন্টস ইজ 3:7 if 3/4 of the local students are female and 1/4 of the foreign students is female, what fraction of the combined students is female? আচ্ছা, ফ্র্যাকশন যদিও বলছে বাট এখানে পার্সেন্টেজ চাইছে আর কি। আচ্ছা দেখেন, এখানে ফরেন আর লোকালের রেশিওটা হচ্ছে 3:7, মানে আমি ধরতে পারি যে ফরেন হচ্ছে 3 আর লোকাল হচ্ছে 7। এখন বলছে 3/4 অফ দ্য লোকাল, 3/4 অফ দ্য লোকাল, লোকাল হচ্ছে কি 7, তাহলে 7 এর 3/4 অফ দ্য লোকাল হচ্ছে ফিমেল। আবার 1/4 অফ দ্য ফরেন হচ্ছে কি ফিমেল। 1/4 মানে কি 1/4 মানে 25% আর কি। তো কার 1/4 দেখেন 1/4 অফ দ্য ফরেন, তো ফরেন আমরা কি ধরছিলাম 3, তাহলে 3 এর 4/1, ঠিক আছে। তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে টোটাল কি পাওয়া যাচ্ছে যে টোটাল ফিমেল কতগুলো আছে, কতজন আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে টোটাল, হ্যাঁ এটা হচ্ছে টোটাল ফিমেল। আর টোটাল স্টুডেন্ট কত 3 + 7 মানে 10। সো যেহেতু পার্সেন্টেজে এটার সাথে আর কি আপনার 100% গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে কত আসে এখানে 4, তাহলে এখানে 3 + 3 সাথে 21 ডিভাইডেড বাই 10 ইন্টু 100, তাহলে এখানে 24, এখানে আসতে 24 ডিভাইডেড বাই করলে কত আসে 24/4, তার মানে হচ্ছে 6, তাহলে 6/10 ইন্টু 100, তাহলে এখানে আসতেছে 10, তার মানে 6 × 10 = 60, তাহলে অ্যান্সার হবে 60%, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা এবার কি বলছে যে অপু, বাবু অ্যান্ড টিপু বট এ ফুটবল। আচ্ছা, তার মানে তিনজন কিছু পরিমাণ টাকা দিয়ে একটা ফুটবল কিনেছে। অপু পেইড দ্য লিস্ট অ্যামাউন্ট অফ মানি, টিপু পেইড টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ অপু। আচ্ছা, তাহলে আমি ধরলাম যে অপু দেয় মনে করেন x টাকা, অপু x টাকা দেয়, টিপু পেইড টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ অপু, তাহলে টিপু তাহলে কত দেয় 2x। আচ্ছা, বাবু পেইড দ্য মোস্ট। আচ্ছা, অপু পেইড টাকা 70 লেস দেন দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট বাবু অ্যান্ড টিপু পেইড। আচ্ছা, তার মানে অপু যে টাকাটা দেয় সেটা হলো বাবু অ্যান্ড টিপুর যে টাকা, বাবু অ্যান্ড টিপুর যে টাকার ডিফারেন্স তার চেয়ে আবার 70 টাকা কম। এটা কার টাকা? এটা হচ্ছে অপুর টাকা। একটু ভালো মতো দেখেন, অপু পেইড 70 লেস দেন দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট বাবু অ্যান্ড টিপু পেইড, তাহলে বাবু আর টিপুর যে ডিফারেন্সটা তার চেয়েও 70 টাকা কম দেয় কে? অপু। আচ্ছা, এখন বলছে, এখন একটা ইম্পর্টেন্ট কথা আছে দেখেন, ইফ অপু হ্যাড পেইড twice as much as he did pay, বাবু and টিপু would have each paid টাকা 10 less। একটু ভালো মতো এটা খেয়াল করবেন। ইফ অপু পেইড twice as much as he did pay, মানে সে যেই টাকাটা পে করছিল তার চেয়ে যদি ডাবল পে করে, অর্থাৎ সে পে করছিল কতটুকু x এর চেয়ে যদি ডাবল পে করে মানে 2x যদি সে পে করে, তাহলে টিপু অ্যান্ড বাবু তাদের কি করতে হয়? প্রত্যেকের 10 টাকা করে কম পে করতে হয়। এখন তিনজনে মিলে টাকা দিয়ে একটা ফুটবল কিনছে। এখন অপু x টাকা পে করছিল, এখন অপু যদি ডাবল পে করে মানে 2x, তার মানে আমি বলতে পারি যে আরও x টাকা সে যদি পে করে তাহলে বাবু এবং টিপুর প্রত্যেককে 10 টাকা কম দিলেও হয়।
তাহলে বাবু আর টিপু দুইজনে 10 টাকা করে কম দিচ্ছে, তার মানে কি 20 টাকা কম দিচ্ছে। ওই 20 টাকাটা এই অপু যদি আরো এক্স টাকা বাড়ায় সেটা দিয়ে ফুলফিল হয়ে যাচ্ছে। তার মানে অপু যদি এক্স টাকা বাড়ায় সেইটা 20 টাকার সমান, 20 টাকা ফুলফিল করে দিচ্ছে। তার মানে এক্স এর ভ্যালুটা কত? 20। তাহলে আমি বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু 20। তাহলে 2x কি হবে? 40। এটা ধরতে পারলেই অঙ্ক শেষ। দেখেন তাহলে এখানে এক্স এর ভ্যালু কত? 20। এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইকুয়ালস দ্য অ্যামাউন্ট বাবু পেইড, মানে বি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে বি, এখানে টিপু কত? 40, তাহলে 40 মাইনাস 70। তাহলে এগুলো যদি বামে নিয়ে আসি তাহলে 20 প্লাস 40 প্লাস 70 ইজ ইকুয়াল টু বি। তাহলে এখানে থাকতেছে কত? 130। তাহলে বাবু পে করেছে কত? 130 টাকা। আচ্ছা আচ্ছা, ইফ x is equal to 5 root 5, y is equal to 7 plus root 5 and z is equal to 2 plus 4 root 5, then which of the following is correct? আচ্ছা, এখন দেখেন যে এখানে রুট 5 এর ভ্যালুটা জানা থাকলে ভালো, বাট ধরেন আপনার জানা নাই, আপনি কিভাবে করবেন? দেখেন রুট 4 যদি আমি করি তাহলে কি আসে? 2। তাহলে রুট 5 এর যে ভ্যালুটা, রুট 5 যেহেতু 5 4 এর চেয়ে বড় সংখ্যা, তাহলে রুট 5 এর যে ভ্যালুটা এটা অবশ্যই 2 এর চেয়ে বড় হবে। ধরেন 2.1 বা 2.2 এরকম কাছাকাছি হবে। তো আমি চিন্তা করলাম যে 2.2, ঠিক আছে, 2.2। এখন তাহলে দেখেন যে এক্স এর ভ্যালুটা কত আসে? এক্স এর ভ্যালু মানে এটা কিন্তু এক্সাক্ট না, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, মানে এটার কাছাকাছি। সো এক্স এর ভ্যালুটা কি আছে? 5 রুট 5, ঠিক আছে, তার মানে 5 ইন্টু এটা, তাহলে কত হয়? 11, তাই না? 5 এর সাথে যদি আমি 2 রুট 2 গুণ 2.2 গুণ করি, আচ্ছা তাহলে এক্স এর ভ্যালু 11, ওকে। ওয়াই এর ভ্যালু 7 প্লাস রুট 5 আর জেড এর ভ্যালু 2 প্লাস 4 রুট 5, 2 প্লাস 4 রুট 5। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে 2 প্লাস 4 রুট 5, এখানে আছে কি 5 রুট 5, এক্স এর ভ্যালু 5 রুট 5। দেখেন এখানে 4 রুট 5, এইটার সাথে যদি আপনি আরেকটা রুট 5 যোগ করতেন তাইলে 5 রুট 5 হইতো। একটু ভালো মতো বুঝেন, এখানে 4 রুট 5, 4 রুট 5 এর সাথে যদি আমি আরেকটা রুট 5 যোগ করি তখন কি হয়? 5 রুট 5 হয়। বাট এখানে যোগ করা হয়েছে কত? 2 যোগ করা হয়েছে। এখন বলেন যে 2 আর রুট 5 কি, কোনটা বড়? অবশ্যই রুট 5 বড়, রুট 5 এর ভ্যালুটা তো 2 এর চেয়ে বেশি, তাই না? তার মানে এখানে কি কম যোগ করা হয়েছে, তাহলে অবশ্যই এই জেড এর ভ্যালুটা এক্স এর চেয়ে কম, রাইট? এটা দিয়েও কিন্তু আপনি বুঝতে পারেন, ঠিক আছে, যে জেড এর ভ্যালুটা কি এক্স এর চেয়ে কম। আচ্ছা, আর আমরা যদি এভাবে হিসাব করি যে 2 প্লাস এখানে রুট 5 এর হলো আমরা ধরছি 2.2, তাহলে 4 আর হচ্ছে 2.2, তাহলে কত হয়? 8, আর এখানে হচ্ছে 8, তাহলে 8.8, আর এখানে হচ্ছে তার মানে হলো আপনার 10.8, ঠিক আছে। তো জেড এর ভ্যালুটা এখান থেকে কম আসতেছে। আর এখানে কত আসে? 7 প্লাস 2.2, তার মানে হলো 9.2। তার মানে দেখা যাচ্ছে এক্স এর ভ্যালুটা সবচেয়ে বেশি, তারপরে জেড, তারপরে ওয়াই, ঠিক আছে। তাহলে কোথায় আছে? এই যে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আচ্ছা কি বলছে? when the integer n is divided by 4 the quotient is p and the remainder is 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখেন এখান থেকে কি লিখতে পারি? আপনার n হচ্ছে একটা ইন্টিজার যেটাকে 4 দিয়ে ভাগ করা হয়েছে, সো রিমাইন্ডার হচ্ছে 1 আর ভাগফল হচ্ছে p, ঠিক আছে। তাহলে কি হবে? n is equal to কি হবে? 4p প্লাস 1, তাই না? আচ্ছা, বাট ওয়েন ইট ইজ ডিভাইডেড বাই 6, মানে যখন 6 দিয়ে ডিভাইড করা হচ্ছে তখন দ্য কোয়েশেন্ট ইজ কিউ অ্যান্ড দ্য রিমাইন্ডার ইজ 5। সো একই জিনিসকে আবার কি করছে? 6 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে n ইজ ইকুয়াল টু কি হবে? 6q, এখানে কোয়েশেন্ট হচ্ছে কিউ আর রিমাইন্ডার কত? 5। আচ্ছা, তাহলে এখান থেকে বলা হয়েছে 3q মাইনাস 2p, 3q মাইনাস 2p এটার ভ্যালু কত? ওকে, সো যদি আমরা বিয়োগ করি, এখানে যদি বিয়োগ করি তাহলে এখানে 0, এখানে আসতেছে কত? 4p মাইনাস 6q,
আর এখানে আসতেছে -4। ওকে, তাইলে আমরা যদি এই দুইটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে 6q - 4p সমান -4। আপনার এখানে চাইছে 3q - 2p, এটাকে যদি 2 দিয়ে ভাগ করেন তাইলে দেখেন 3q - 2p চলে আসে সমান -2। তাহলে অ্যান্সার হলো -2। ঠিক আছে, -2। আচ্ছা, কি বলছে, x years ago Oppo was 1/5 as old as Topu. In x years Topu will be twice as old as Oppo. So what is the ratio of Oppo's current age to Topu's current age? তো আমরা ধরলাম যে কারেন্ট এজটা হচ্ছে, ধরেন ওপোর হলো a আর তোপুর হলো t। তো x বছর আগে কি ছিল, Oppo was 1/5 as old as Topu। তাহলে x বছর আগে Oppo কত ছিল, a - x, তোপু কত ছিল, t - x। তাহলে ওপুর এইজটা ছিল তোপুর 1/5, 1/5। আচ্ছা, তাহলে কি লেখা যায় এখান থেকে, 5a - 5x = t - x। তাহলে 5a - t, 5xটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে 4x, এটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরপরে কি বলছে যে ইন x ইয়ার্স, মানে x বছর পরে, তোপু উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ ওপো, মানে তোপু হবে আবার ওপুর দ্বিগুণ। আচ্ছা, তাহলে x বছর পরে ওপো কত, a + x হবে, আর তোপু কি হবে, t + x। তাহলে তোপু হবে ওপুর দ্বিগুণ। আচ্ছা, তাহলে এখান থেকে কি পাওয়া যায়, t + x সমান 2a + 2x, রাইট। তাহলে এক্সটা যদি ডানে নিয়ে যায় তাহলে t - 2a সমান লিখতে পারি x। তাহলে এই x এর ভ্যালুটা আমি চাইলে এখন এখানে বসাইতে পারি। তাহলে 5a - t সমান 4 × t - 2a। তাহলে 5a - t সমান 4t - 8a। তাহলে a যদি বামে নিয়ে আসি, 8 × 5 = 13, 13a সমান কি হয়, t যদি ও পাশে নিই তাহলে 5t। তাহলে a/t সমান তাহলে কি থাকে, 5/13, মানে 5:13। এটা হলো অ্যান্সার, তাই না। ওপো আর তোপুর কারেন্ট এইজের যে রেশিওটা সেটা চাইছে, তাহলে 5:13। ওকে, আচ্ছা, a 250-meter long train passes a person in 10 seconds. The person was running at 5 km/h in the opposite direction of the train. আচ্ছা, তার মানে একটা 250 মিটার লম্বা একটা ট্রেন, এই ট্রেনটা এদিক বরাবর যাচ্ছে, আর একজন লোক 5 km/h স্পিডে অপোজিট ডিরেকশনে দৌড়াচ্ছে, 5 km/h। তো আমরা জানি যে অপোজিট ডিরেকশনে যদি থাকে তাহলে রিলেটিভ ভেলোসিটিটা কি হয়, পজিটিভ হয়, মানে দুইটা যোগ করতে হয়। আচ্ছা, তো এখানে বলছে যে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন km/h। সো আমি ট্রেনের যে স্পিডটা সেটা মনে করেন আমি v ধরে নিলাম, তাহলে এখানে রিলেটিভ স্পিডটা কি হবে, v + 5। ঠিক আছে, ভিটা কিন্তু আমরা km/hই নিছি, তাহলে ট্রেনের স্পিডটা হলো v, এদিক বরাবর ট্রেনটা v ভেলোসিটিতে যাচ্ছে, আর লোকটা হচ্ছে এদিক বরাবর 5 km/h বেগে দৌড়াচ্ছে। তাহলে রিলেটিভ স্পিডটা কি, v + 5। তো এখন আমরা ফর্মুলা জানি যে s = vt, রাইট, যে দূরত্ব = কি, ভেলোসিটি ইন্টু টাইম। ওকে, তাহলে এটা হলো ভেলোসিটি, বাট এটা কিন্তু km/h। কিন্তু এখানে দেখেন যে আপনার ট্রেনটা হলো 250 মিটার লম্বা, ট্রেনটা হচ্ছে কি 250 মিটার লং। তো এখন এটা মিটারে দেওয়া আছে এবং এইটা এই পার্সনটাকে পাস করে 10 সেকেন্ডে, মানে 10 সেকেন্ডে পার্সনটাকে অতিক্রম করে, সেগুলো কিন্তু মিটার আর সেকেন্ডে দেওয়া আছে। তাইলে এই যে ভেলোসিটি এটা আমরা মিটার/সেকেন্ডে নিয়ে যাই। সো km/h থেকে যদি আমি মিটার/সেকেন্ডে নিতে চাই তাহলে সিস্টেম হচ্ছে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে মিটার/সেকেন্ডে আসলো। এখন দেখেন এই পুরাটাই কিন্তু ভেলোসিটি, তো এইটার সাথে আমার কি গুণ করতে হবে, টি গুণ করতে হবে। এখানে টাইম কত, 10 সেকেন্ড, তাহলে 10 = কত, 250। তো এখান থেকে আপনার ভিটা বের করতে হবে, তাহলে v + 5, 250 × 18/5 × 10।
তাহলে এখানে 50, এখানে 5, তাহলে কত আসে? 5 18 90, 90। তাহলে v প্লাস 5 ইজ ইকুয়াল টু 90, তাহলে v ইজ ইকুয়াল টু কি হবে? 85। ঠিক আছে, 85। সো বুঝতেই পারতেছেন যে এই অঙ্কগুলা যদি আপনার ধরেন আগে থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা না থাকে তাহলে কিন্তু ধরাটা একটু টাফ। আপনাকে একদম টাইপটা ভালো মতো জানতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই টাইপের ম্যাথ প্রচুর প্র্যাকটিস করতে হবে। সো এই জন্যই মেইনলি আমরা যে কোর্সটা আর কি নিয়ে আসছি, সেখানে আমরা ধরেন এবার তো দেখা যাচ্ছে যে জিমেট ক্লাব যে ইয়েটা, ওখান থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। এছাড়াও ধরেন আইবি আসলে এই ধরনের প্যাটার্নেই প্রশ্ন করে। সো আমরা চেষ্টা করব যে এই ধরনের কোশ্চেনগুলো কত এফিশিয়েন্টলি আপনাদেরকে সলভ করানো যায় এবং কত বেশি প্র্যাকটিস করানো যায়। ঠিক আছে, আচ্ছা। A team of 2 men and 5 women completed 1/4 of a project in 3 days. আচ্ছা, তার মানে কি বলছে? 2 জন মেন আর হলো 5 জন ওমেন একটা প্রজেক্টের 1/4 করতে পারে 3 দিনে। আচ্ছা, 3 দিনে যদি 1/4 করতে পারে তাহলে একদিনে কতটুকু করবে? আমরা ওই যে এগুলো হচ্ছে আপনার ওই যে ঐকিক নিয়মের অঙ্ক, আমরা কি করতাম ঐকিক নিয়মের অঙ্কগুলোতে আমরা একদিনের বেসিসে হিসাব করতাম যে একদিনে কতটুকু কাজ করতে পারে। সো এখানে আমরা ওইভাবেই করতে পারি যে 3 দিনে করতে পারে 1/4, তাহলে একদিনে কতটুকু? 1/12। তাহলে তারা একদিনে করতে পারে 1/12, কাজের 1/12 অংশ করতে পারে। পুরা কাজটা হচ্ছে এক অংশ বা 1 পার্ট। ঠিক আছে, আচ্ছা। তাহলে এরপরে কি বলছে যে আফটার 3 days 1 woman left the team and 1 man joined the team। মানে একজন ওমেন চলে গেছে, তাহলে ওমেন হয়ে যাবে কত? 4W, 1 man joined, তার মানে 3M হয়ে যাবে। তো the newly formed team took 2 days to complete another 1/4 of the project। আচ্ছা, another 1/4 of the project। তাহলে দেখেন যে এরা 2 দিনে কি করতে পারে? 1/4 করতে পারে। তাহলে 2 দিনে যদি 1/4 করতে পারে তাহলে একদিনে কতটুকু পারবে? একদিনে কতটুকু পারবে? 1/8, 1/8 পরিমাণ করতে পারে, রাইট? আচ্ছা, তাহলে 1/8। এখন আমরা এখান থেকে ধরেন বলছে যে হাউ মেনি ডেজ উইল 4 men টেক টু কমপ্লিট দ্য প্রজেক্ট অ্যালোন। মানে 4 জন মানুষ যদি একসাথে কাজ করে, 4 জন ছেলে যদি একসাথে কাজ করে বা পুরুষ যদি একসাথে কাজ করে তাহলে কত দিনে প্রজেক্টটা কমপ্লিট করতে পারবে? অর্থাৎ আমাদের মেন নিয়ে কাজ এখানে। তাহলে আমরা ইকুয়েশন ব্যালেন্স করি, আমরা হচ্ছে ইয়ে করি। এখানে প্রথম যে ইকুয়েশনটা আছে ওটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি, এটাকে 4 দিয়ে গুণ করলে কি আসে দেখেন, 8M প্লাস 20W, 4/12 মানে 1/3। আচ্ছা, এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, এটাকে 4 দিয়ে গুণ করছি, এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে এখানে 3 5 15M প্লাস 20 ওমেন, এখানে 5/8 হবে। এখন 2 নাম্বারটা থেকে যদি আমি 1 নাম্বারটা বিয়োগ করি তাহলে দেখেন 20W কাটা যাবে, 15M মাইনাস 8M কি হবে? 7M। 7M সমান কি? এইটা মাইনাস এটা, তার মানে কি 5/8 মাইনাস 1/3, তার মানে কত? 24। তাহলে 15 মাইনাস 8, তার মানে 7/24। তাহলে এখানে এই যে 7 7 কাটা, তাহলে M ইজ ইকুয়াল টু থাকতেছে কত? 1/24। তার মানে হলো একজন লোক কি করতে পারে? একদিনে কাজের 1/24 অংশ কমপ্লিট করতে পারে। ঠিক আছে, এটা কিন্তু একজন ম্যান, শুধু 1M কিন্তু বেরোছে, শুধু M। তার মানে একজন ম্যান কি করতে পারে? একজন ম্যান একদিনে কাজের 1/24 অংশ করতে পারে। তাইলে 1/24 এটা করতে পারে একদিনে, তাহলে পুরা কাজটা করতে পারবে কত দিনে? 1/1/24, তার মানে হলো 24 আসবে আর কি। ঠিক আছে, 24 দিনে। তাহলে একজন ম্যান পুরা কাজটা করতে পারে কয় দিনে? 24 দিনে। এখানে বলছে 4 জন ম্যান, 4 জন, 4 জন যদি হয় আরো কম সময় লাগবে, তার মানে কি 24/4, তার মানে 6 দিনে করতে পারবে। ঠিক আছে, 6।
ওকে, আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ 4x স্কোয়ার প্লাস 16x মাইনাস 17? তো এটা অনেকে অনেকভাবে করতে পারে, আমি যে নিয়মটা দেখাচ্ছি এটা একটু ডিফারেন্ট টাইপের। দেখেন 4x স্কোয়ার এটাকে আমি লিখতে পারি 2x হোল স্কোয়ার। এখন আমি চাচ্ছি এখানে একটা পূর্ণবর্গ বানানোর জন্য, ঠিক আছে, দেখেন 2x হোল স্কোয়ার মাইনাস আমি কি বলতে পারি 2 ইন্টু 2x ইন্টু 4, তাহলে 4 4 16, তাহলে এখানে কি দিতে হবে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16, রাইট? এখন দেখেন এখানে আছে মাইনাস 17, আপনার এখানে আছে 16, 16 থেকে আপনি কত বিয়োগ করলে মাইনাস 17 আসবে? 16 থেকে কত বিয়োগ করলে মাইনাস 17 আসবে? তাহলে কি 16 আর 17 যোগ হবে, 16 প্লাস 17 সমান কি x, তাহলে কত হয় 33। তাহলে 16 থেকে যদি আপনি 33 বিয়োগ করেন তাহলেই কিন্তু মাইনাস 17 থাকে, ঠিক আছে? এখন দেখেন যে 2x মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস 33, এখন বলছে এই রাশিটার ভ্যালু মিনিমাম হইতে হবে। এখন এইটা মিনিমাম হইতে হবে কখন? যখন এই যে স্কোয়ারটা, স্কোয়ারের মানটা যখন 0 হবে। কারণ হলো কোনো একটা স্কোয়ারের, কোনো একটা বর্গের মিনিমাম ভ্যালুই হলো 0, কারণ বর্গের ভ্যালু তো আর নেগেটিভ হতে পারবে না। যে কোনো জিনিসের আপনি যদি স্কোয়ার করেন নেগেটিভ হওয়া পসিবল না। সো স্কোয়ারের ভ্যালু অলওয়েজ কি হবে, মিনিমাম ভ্যালু অলওয়েজ 0 হবে। তাহলে এইটা যদি 0 হয়ে যায় তাহলে থাকে কি শুধুমাত্র মাইনাস 33, তাহলে অ্যান্সার হবে মাইনাস 33, ঠিক আছে? তাহলে মিনিমাম ভ্যালু মাইনাস 33। ওকে, লাস্ট প্রবলেম। আচ্ছা, কি বলছে, when m liters of the fuel were added to a tank that was already 1/3 full, it was filled to 7/9 of its capacity in terms of m. What is the capacity of the tank in liters? তো আমি ধরলাম যে ক্যাপাসিটি মনে করেন যে L, ট্যাঙ্কের ক্যাপাসিটি L। আচ্ছা, তাহলে দেখেন যে যখন m লিটার ফুয়েল অ্যাড করা হইলো এবং ট্যাঙ্কটা অলরেডি 1/3 অংশ ফুল ছিল, মানে L এর 1/3 অংশ ফুল, তার মানে কি L/3 এই পরিমাণ ফুল ছিল, তার সাথে কি করা হলো আরও m লিটার ফুয়েল অ্যাড করা হলো। তো এটা অ্যাড করার পরে কি হলো যে ইট ওয়াজ ফিল্ড টু 7/9 অফ ইটস ক্যাপাসিটি, ঠিক আছে? মানে এই ফুয়েলটা অ্যাড করার পরে এটার যে ক্যাপাসিটি ছিল তার 7/9 অংশ ফিল আপ হয়ে গেছে, তার মানে হলো L ইন্টু 7/9, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনার বলছে যে L এর ভ্যালুটা বের করতে হবে, যে ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। ওকে, তাহলে এখানে L/3, আচ্ছা আমি যদি এই পাশে এমটা রাখি, ওখানে হচ্ছে আমার 7L/9 মাইনাস L/3, তাহলে কি আসে 9, এখানে 7L মাইনাস এখানে আসবে কি 3L, তাহলে 4L/9, তাহলে 4L/9 সমান কত m, তাহলে 4L/9 ইজ ইকুয়াল টু m, তাহলে L কত হবে 9m/4, 9/4m, এই যে 9m/4। ওকে, সো ঠিক আছে, এই পর্যন্তই আমাদের। সো আশা করি আপনারা সবাই ভালো পরীক্ষা দিয়েছেন, আপনাদের সবার জন্য শুভকামনা। সো এর বাইরে যেটা বলার সেটা হচ্ছে যে আপনাদের যদি আইবি এর যে কোশ্চেন প্যাটার্ন বা আইবি এর যে ম্যাথ ইংলিশ, মেইনলি তো হচ্ছে আপনার আইবি যে কোশ্চেনগুলো করে সেখানে মেইনলি ম্যাথ আর ইংলিশের উপরেই মেইনলি ফোকাসটা থাকে, অর্থাৎ ওখানে যদি আপনি ভালো করতে পারেন তার মানে আপনি টিকে গেছেন, ঠিক আছে? এটাই ধরা যায়। সো এই ম্যাথ এবং ইংলিশে যাতে আপনাদের ভীতিটা দূর হয়ে যায় এবং এরকম বড় বড় কোশ্চেন যাতে আপনারা সলভ করতে পারেন, এই জন্যই মেইনলি আমরা মি লার্নিং থেকে নিউজ পেপার এবং আইবি এর যে ম্যাথ, জিম্যাট ক্লাব ম্যাথ, সেটা সলভ করার একটা হচ্ছে কোর্স নিয়ে আসছি। সো এই কোর্সের ব্যাপারে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের পেজে নক করবেন, আমরা ডিটেলস আপনাকে জানিয়ে দেব। আশা করি এই কোর্সটা করলে এই ধরনের আইবিএ বেসড যে জব এক্সামগুলো হবে ওগুলাতে আশা করি আপনি খুবই ভালো করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।